আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হয় না। সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে বলে উঠল, এই সব ছ্যাঁচড়া লোকদের যতই বলি না কেন, তারা কখনোই সেটা কানে নিবে না। যত সব ছ্যাঁচড়া আমার বাসায় থাকছে, তোকে শেষবারের মতো বলছি, কালে যেন আর এ বাসায় তোকে না দেখি। আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথার সমস্যা আছে? চেনা নাই জানা নাই, অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানান না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ? রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়েছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটল এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানভীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আর যেই তানভীর চলে গেল, এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না। অপরদিকে আরোহীর অবস্থা। আরোহীর মা, আরোহী খেতে আয়। আরোহী রেগে বলল, মা আজ আর খাবো না। আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আঁচ করতে পারে বলে উঠল। আরোহীর মা জিজ্ঞেস দৃষ্টিতে বলল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলছে তোকে? মন চাচ্ছে ওই বদ ছেলেকে গিয়ে খুন করে ফেলি। কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে! এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এ বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহী এসব মনে মনে ভাবতে আরোহীর মা বলে উঠল, আরোহী ঠিক আছিস মা? আরোহী স্বাভাবিক হয়ে, হ্যাঁ ঠিকই তো আছি। আরোহীর মা বলল, কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস? কি ভাবছিস বলতো? আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, কই কিছু না, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খেতে আয়। আরোহীর মা এটুকু বলে চলে গেল। আরোহী এমনিতেই রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল, এতে তো আরোহী আরও ক্ষেপে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটা যেন কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করেনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে তা তো অজানা না। তানভীরের সাথেও এই সেম ব্যবহারই করেছে। যাই হোক, আরোহীর কাছে একসময় সরি বলে নিবনে। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব, এমন সময় আরোহী সামনে চলে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল, কই যাওয়া হচ্ছে শুনি? আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমেষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি। আরোহী শয়তানি হেসে বলল, ওহ, চাকরগিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত হলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথায় দিলাম। আমি বললাম, কর্ম কোনোটাই ছোট না, তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি, চুরি করে তো আর খাই না। আরোহী বলল, চুপ, আরেকটা কথাও বলবি না। কালের ঘটনা কিন্তু আমি একটুও ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি, আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি। কালকের ঘটনার জন্য সরি। একে তো তানভীর চলে গেল, তার উপর আপনি আমাকে উল্টোপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তোর আগের ঘরে এসব করে ফেলছি, সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাবে, এর মধ্যে আরোহী বলে উঠল। আরোহী খুঁচা মেরে বলল, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস। রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরি করবি। আরোহীর কথাতে অনেকটা অপমানিতই হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে? আরোহী বলল, কি রে, সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে? আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটুও ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এই বলে কাজে চলে গেলাম। কাজ করে বাসায় রাতে ফিরলাম। রুমের তালা খুলে ফ্রেশ হয়ে নিজের খাবার জন্যে ডিম ভাজি করে যখন 1 লোকমা ভাত মুখে দিব, এমন সময় দরজার অপাশ থেকে টকটক আওয়াজ আসলো। তারপর খাওয়া বাদ দিয়ে
দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। আজ প্রায় এখানে 6 মাসের মতো আছি। কখনো আমার রুমের ধারের কাছেও আসেনি, বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। আর আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী টিফিন বক্সটি এগিয়ে দিল। এই বোন, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আমি অনেকটাই অবাক হয়ে বললাম, আপনি আমার জন্য খাবার নিয়ে আসলেন? হ্যাঁ, আমি তো নিয়ে আসলাম। আমি বললাম, আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন তাই বলছি আর কি। এত কথা বলতে পারবো না, এখন কি আপনি নিবেন? না নিলে বলেন, চলে যাই। আমি বললাম, না থাক, আন্টি যখন খাবার পাঠিয়েছেন তো দিয়ে যান। আরোহী খাবারের টিফিনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আমি বললাম, কিছু বললেন? না কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না, সুতরাং এখনই খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে মুখটা পুড়ে ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখে ওয়াশরুম চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে কিছুক্ষণ ওয়াশরুমে থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী এসে বলতে লাগলো, কি খাওয়া শেষ? আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই। তারপরও আরোহীকে বললাম, আন্টি মনে হয় ঝাল একটু বেশিই দিয়ে ফেলছে। আরোহী হেসে বলল, ভুল ভাবছ, ঝাল তো আমি দিয়েছি, মা দেয়নি। আমি বললাম, আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? শত্রুতা শুধু তোর সঙ্গে না, এ বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করব যাতে তারা এই বাসা ছাড়তে বাধ্য হয়। কিন্তু তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি, তারপরও কেন যাচ্ছিস না বলতো? আমি বললাম, আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যিই চলে যাব। তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলেছি। বাসাটা পেয়েই এখান থেকে চলে যাব। তাছাড়া আমারও এখানে ভালো লাগছে না আপনার এই দুর্ব্যবহার শুনে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হও, নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব। আরোহী এ বলে চলে গেল। এভাবে আরোহী এক এক সময় একভাবে আমাকে তাড়ানোর চেষ্টাই করেই চলেছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই, তারপরও আমাকে থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল প্রায় 6 মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আঙ্কেল বলল, আমাদের বাসাতেই থাকছ, অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই। তুমি যে কোনো সময় আছো, তখন আড্ডাই দেওয়া যাবে। তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি বললাম, কি কথা আঙ্কেল? আঙ্কেল বলল, কাল আরোহীর জন্মদিন, এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান করে পালন করি, তো এবছরেও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। আর হ্যাঁ, তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কেমন? আমি বললাম, জি আঙ্কেল, অবশ্যই থাকব। একদিনে পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিংয়ের আলোয় আলোকিত করে ফেলেছে। আর এইদিকে আরেকটা বাসাও পেয়েছি, তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব তাদের এখানে আর থাকছি না। জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে। ও এমনিতেই অনেক সুন্দরী, তার উপর আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে, আরোহীও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। তো আমি গিয়ে গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। বাড়ি ভর্তি মেহমান, তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরোহী এমন কাণ্ডতে সবার সামনে আমাকে এইভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। ব্যাস, কোনো কথা না বলে আমার রুমে এসে সবকিছু গুছগাছ করে নিলাম। আর এখানে থাকা সম্ভব না, কাল সকালেই এ বাসা ছেড়ে চলে যাব। আরোহী আমাকে তাড়ানোর জন্যই তো এসব করছে, আমি বরং চলেই যাব। বাড়ি ভর্তি মেহমানের সামনে আরোহী আমাকে এতটা ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলেও কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান করলেও পারতেন। এইটুকু বলে সেখানে থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গোছগাছ করতে লাগলাম। এইদিকে আরোহী নিজেই নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে।
এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাবছে? না না, রনির সঙ্গে আমি মোটেও ঠিক করিনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে। তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, কিরে, কেক কাটছিস না কেন? আরোহী বলল, হ্যাঁ কাটছি। আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায়ও দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হল। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশি আরোহীর অনুশোচনা হতে লাগল। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল। আরোহী রুমে এসে বিছানায় ডা এলিয়ে দিতেই সে গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না। এসব ভেবে যাচ্ছে আরোহী, হঠাৎ দরজায় টকটক আওয়াজে দরজা খুলে লক্ষ্য করল তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা, কিছু বলবা? ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারছিস না। মারে, সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না, ভালো মন্দ মিলেই ও মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসায় চিট করেছে দেখে সব ছেলেদেরকে যে একই ভাববি, সেটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম, কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলেনি। আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনেছিল। বলার মতো কোনো ভাষাই তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহিত করল সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। এসব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করল রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার বলাও শেষ। পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরল। এমন সময় আরোহী বলে উঠল, রনি দাঁড়াও প্লিজ। আমি বললাম, অপমান করবেন নিশ্চয়ই, ছাদে আপনি আর আমি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। যত যাই হোক, একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না নিশ্চয়ই, এটাই তো ভাবছেন। আরোহী নিশ্চুপ। আমি বললাম, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্তও নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগেই আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন। আরোহী করুণ সুরে বলে উঠল, সরি। সরি বলার আর কোনো দরকার নেই, সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলে রনি সেখান থেকে চলে গেল। এইদিকে আরোহী তার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলছে। সারা রাত আরোহী নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো এবং রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সৎ সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করল, মা, রনির রুমে তালা লাগানো কেন? আরোহীর মা, রনি কাল রাতেই এই বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে। আরোহী কিছুটা অবাক হয়ে বলল, কি, রাতেই চলে গিয়েছে? হ্যাঁ রে, রাতে রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়ারা থাকুক, সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো না। সে আমার কথার প্রতি উত্তরে শুধু বলল, আন্টি সমস্যা নাই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলছি, সেখানে আমার বন্ধুরাও আছে তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের বাসা ভাড়া নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, ভাষা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি, এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। আরোহী তার মার কথার উত্তর না দিয়ে রুমের দরজা আটকে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়তে লাগলো। আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অপরদিকে আমি বললাম, আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর,
কিন্তু তার যদি আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসে তো দূরের বিষয়, তার ধারে কাছেও কেউ ঘেঁষবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি? তাদের বাসা ছেড়ে এখানে আসায় আমার তো একটা বিষয় ভালোই হয়েছে, কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এই বাসা থেকে আরোহীদের বাসা বেশি তো একটা দূরে নয়, মাঝে মধ্যে অকারণেই দেখা, আর দেখা হলে বা কি, ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে। এভাবেই রনির ছন্নছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকেই যায়, তেমনি রনির সময় তাই হচ্ছে। যাকে 2 বছর ভালোবেসে গেল সেও তাকে বুঝতে পারল না, ভুল বুঝে ইফটিজিংয়ের শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের ওপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষের জনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বললেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে, কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সব কিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটাই লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে। এরকম চিন্তাভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলেছে। চলুন তাহলে এবার গল্পের বর্তমানে আসা যাক। কলেজে অ্যাডমিন হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি, তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। অ্যাডমিন হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারদিকে কলেজ মেনদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালাম নিয়ে বলে উঠল, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিন হয়ে গেলা, অথচ 2 মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না, আজ কি ভেবে আসছো? আমি বললাম, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না, এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। প্রিন্সিপাল স্যার বলল, এত সহজেই যদি ছাত্রদের চেহারা ভুলে যায় তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো, যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিনতে অসুবিধা হয় না। এখন থেকে কিন্তু তোমাকে ক্লাসে নিয়মিত আসতে হবে, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা কিন্তু সময় নেই। আমি বললাম, জি স্যার, অবশ্যই আসব। কলেজে প্রথম দিন ক্লাসেই বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসেই বেশ ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোলে নিউজ ফিড দেখছিলাম। হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবেই চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো,